কেমন আছেন সবাই? আমার প্রতিবেশী ভাতিজার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব আজকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পটি শুরু করছি এখন। আমার নাম রিয়া, বয়স ২৬ বছর। স্বামী শহরে চাকরি করে, মাসে একবার আসে। ততদিন আমি একাই ঘর সামলাই, উঠোনে ধান শুকাই, ভোরে কলসিতে পানি ভরি। গ্রামের মেয়েদের জীবন এমনই, রোদ, বৃষ্টি আর কপালের ঘাম। পাশের বাড়িতে রাহাত নামে এক ছেলে থাকে, আমার ফুপার ভাইয়ের ছেলে, মানে একরকম আত্মীয়ই বলা যায়। ছোটবেলা থেকে ওকে চিনি, কোলেও নিয়েছে এক সময়। এখন ওর বয়স ১৮, কিন্তু চোখে মুখে কেমন একটা পরিপক্ক ভাব এসেছে, যেটা আগে ছিল না। প্রথমে খেয়াল করিনি, কিন্তু ধীরে ধীরে মনে হলো ছেলেটা যেন বদলে যাচ্ছে, অথবা আমি এখন অন্যভাবে দেখছি সবকিছু। এক বিকেলে আমি উঠোনে ধান মাড়াচ্ছিলাম, সূর্যের আলোয় ধুলো উঠছিল। ঠিক তখনই রাহাত এসে বলল, ফুপি, আমি একটু সাহায্য করব? ওর কণ্ঠে অদ্ভুত একটা কোমলতা ছিল। আমি বললাম, না বাবা, তুই পড়াশোনা কর, আমি পারবো। কিন্তু ও থেকে গেল, চুপচাপ পাশে দাঁড়িয়ে। আমি কিছু বলিনি, শুধু নিজের ভেতর কেমন জানি একটা অস্বস্তি টের পেলাম, যেন বাতাসে অদৃশ্য কোনো প্রশ্ন ভেসে বেড়াচ্ছে। সন্ধ্যা নামলে আমি ঘরে ঢুকে দরজা টেনে দিলাম, কিন্তু মনটা স্থির হলো না। সারা রাত কেমন জানি চিন্তা হচ্ছিল, আমি কি বেশি ভাবছি, নাকি সত্যিই কিছু বদলাচ্ছে। পরদিন সকালে দেখি রাহাত উঠোনে বসে কিছু লিখছে, খাতার দিকে তাকিয়ে আছে মনোযোগে। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখ তুলে তাকালো। আমি চোখ সরিয়ে নিলাম। ও হেসে বলল, ফুপি, আপনি একদম নাটকের মতো হাঁটেন। আমি একটু হেসে বললাম, তুইও না রে, বড় হয়ে এখন কথা বলিস অনেক। তারপর চলে এলাম, কিন্তু ওর কথাটা মাথায় রয়ে গেল অকারণে। দুপুরে রোদে উঠোনে বসেছিলাম, হঠাৎ দেখি ওর মা বলছে, রিয়া, রাহাত তো এখন সারাক্ষণ তোমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। আমি হেসে উড়িয়ে দিলাম, ছোট ছেলেরা এমন করে না নাকি? কিন্তু ভেতরে কোথায় যেন একটা ঝাঁকুনি খেলাম। বিকেলে নদীর পাড়ে গেলাম হাঁটতে। একলা সময় ভালো লাগে, কিন্তু সেদিনও ওকেও সেখানে দেখতে পেলাম, দূরে দাঁড়িয়ে। মনে হলো ও চায় আমি বুঝি ওকে দেখেছি। আমি কিছু বলিনি, ঘুরে চলে এলাম। সেই রাতে ঘুম এলো না। পুরনো দিনের মতো মনের ভেতর শান্তি নেই, বরং এক ধরনের ভয় আর কৌতূহল মিশে আছে। আমি ভাবছিলাম, আমি তো আর ফুপি, এই সম্পর্কের ভেতর কেন যেন এক অদ্ভুত চাপা অস্বস্তি ঢুকে পড়ছে। নিজের প্রতিচ্ছবিটা আয়নায় দেখলাম, চুল এলোমেলো, চোখে ক্লান্তি, কিন্তু তবুও একটা অজানা কিছু, যেন বয়স, নিঃসঙ্গতা আর নীরবতা মিলে আমাকে নতুনভাবে তৈরি করছে। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম রাহাতের সাথে একটু কথা বলবো, স্পষ্টভাবে। ওকে বললাম, দেখ রাহাত, তোরা এখন বড় হচ্ছিস, কারো সম্পর্কে কিছু বলার আগে ভাবিস। ও হেসে বলল, ফুপি, আমি কিছু বলিনি। আমি বললাম, তবু সাবধানে থাকিস, গ্রামের মানুষ কথা বানাতে জানে। ও কিছু বলল না, শুধু একবার বলল, ফুপি, আপনি খুব ভালো। এই কথা শুনে আমি আর কিছু বলতে পারিনি, যেন ভেতরে কোথাও নরম একটা জায়গা ছুঁয়ে গেল। বিকেলে আমি নিজের ঘর পরিষ্কার করছিলাম, জানালা দিয়ে দেখি রাহাত মাঠের ধারে হাঁটছে, একা। আমি ভাবলাম হয়তো ওরও মন খারাপ, আমি কি বেশি কড়াভাবে বলেছি? কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলাম, না, সীমা থাকতে হয়। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। আমি বাইরে শান্ত, ভেতরে এক অদ্ভুত অস্থিরতা নিয়ে বেঁচে আছি। গ্রামের মেয়ে হয়ে নিজের অনুভূতি বলা যায় না, কেউ শুনতেও চায় না। তবুও রাতে যখন বাতাসে তালপাতার খসখস শব্দে নিঃসঙ্গতা নেমে আসে, তখন নিজের মনেই কথা বলি, রিয়া, তুই এখনো ঠিক আছিস তো? এভাবেই প্রথম অধ্যায়ের মতো একটা নতুন সময় শুরু হলো আমার জীবনে, যেখানে প্রতিটা দৃষ্টি, প্রতিটা নীরবতা যেন গল্প হয়ে উঠছিল। আমি জানতাম না এরপর কি হবে, শুধু জানতাম কিছু একটা বদলে যাচ্ছে ধীরে ধীরে, আমার চোখে, আমার জীবনে, আর হয়তো ওরও মনে। পরদিন সকালটা কেমন জানি অন্যরকম লাগছিল। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু আমার মনে যেন ভারী একটা পর্দা টানানো। আমি উঠোনে বসে চুলে তেল দিচ্ছিলাম, এমন সময় রাহাতের মা ডাক দিলেন, রিয়া, আজকে বিকেলে ওদের বাড়িতে একটু যাস, ওর নানার শরীরটা ভালো না। আমি মাথা নাড়লাম, বললাম যাব। গ্রামের মানুষদের খোঁজ খবর রাখতেই হয়, কিন্তু ভেতরে জানতাম ওর বাড়িতে গেলে রাহাতের সামনে আবার পড়তে হবে, আর আমি এখনও ঠিক জানি না কেমন আচরণ করব। দুপুরের রোদে ধান শুকানোর সময় নিজেকে বোঝাচ্ছিলাম, রিয়া, এটা তোর নিজের মনকে নিয়ন্ত্রণের সময়। মানুষ কি ভাববে সেটা নয়,
তুই ঠিক কিভাবে নিজের জায়গা রক্ষা করবি সেটাই এখন দরকার। বিকেলে গেলাম ওদের বাড়িতে। ছোট্ট উঠোনে রাহাতের নানা চুপচাপ খাটে শুয়েছিলেন। আমি পাশে বসে নরম গলায় বললাম, নানা কেমন আছেন? তিনি বললেন, ভালো আছি মা, তুই এলি দেখে মনটা শান্ত হলো। আমি একটু হেসে পানি এগিয়ে দিলাম। হঠাৎ পেছন থেকে রাহাতের গলার আওয়াজ, ফুপি আপনি চা খাবেন? আমি ঘুরে তাকালাম। ওর চোখে কোনো অস্থিরতা নেই, বরং শান্ত। আমি মাথা নেড়ে বললাম, না বাবা, লাগবে না। ও তবু হাসল, বলল, ঠিক আছে, আপনি বসেন। কথাগুলো খুব সাধারণ, কিন্তু এবার কোনো অস্বস্তি লাগলো না, বরং মনে হলো ও হয়তো বুঝে গেছে আমার ভাবনা। সন্ধ্যা নামছিল, বাতাসে ধুলোর গন্ধ। আমি বাড়ি ফিরছিলাম একা পথে। গ্রামের মেঠোপথটায় পায়ের নিচে কচুরিপানার শব্দ। মনে হচ্ছিল আমি যেন নিজের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। রাতে নিজের ঘরে বসে অনেক ভেবেছিলাম, হয়তো জীবনে এমন মুহূর্ত আসে যখন সম্পর্কের সীমা বোঝা, না বলা আর চুপ থাকা সব কিছুরই আলাদা মানে থাকে। কয়েকদিন পর রাহাত আসেনি। আমি ভাবলাম হয়তো দূরে থাকাই ওর জন্য ভালো। কিন্তু একটা বিকেলে হঠাৎ আবার এলো, হাতে কিছু ফুল। বলল, ফুপি আমাদের বাগানের, আপনি ভালো লাগবেন। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ফুলগুলো ছিল জুঁই, সুগন্ধে ভরে উঠল উঠোন। বললাম, ধন্যবাদ রাহাত। তারপর এক মুহূর্ত নীরবতা। ও হালকা গলায় বলল, ফুপি আমি আগের মতোই থাকতে চাই, আপনাকে সম্মান করি। আমি মৃদু হাসলাম, বললাম, এটাই ঠিক পথরে বাবা। তারপর ভেতরে এক ধরনের শান্তি নেমে এলো, যেন একটা অস্থির সময়ের পর জীবনের ছন্দ আবার ফিরে এলো। সেই রাতে আমি বারান্দায় বসে চাঁদের আলোয় নদীর দিকে তাকিয়েছিলাম, বাতাসে জুঁই ফুলের গন্ধ। মনে হচ্ছিল এই গন্ধে হয়তো এক ধরনের মুক্তি লুকানো আছে। আমি বুঝলাম মানুষ কখনো কখনো নিজের মনের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে পারে, যদি সম্মান, সংযম আর ভালোবাসার সীমা বুঝে চলে। এরপরের দিনগুলোয় আমি আবার আগের মতো কাজে মন দিলাম। স্কুলের বাচ্চাদের পড়াতে শুরু করলাম। রাহাত মাঝে মাঝে পাশ দিয়ে যায়, দূর থেকে সালাম দেয়। আমি হেসে জবাব দিই আর মনে মনে বলি, এই তো ঠিক পথ, জীবন চলার পথ। গ্রামের আকাশের নিচে আমি এখন অনেক শান্ত। হয়তো সময়ও আমার মতোই একটু বড় হয়ে গেছে। সময় কেটে যাচ্ছিল, দিনের পর দিন, ঋতু বদলাচ্ছিল। আমি যেন আবার নিজের ছন্দে ফিরে যাচ্ছিলাম। সকালে পুকুরে নামতাম, হাড়ি ধোতাম, উঠোনে শাক কুটতাম আর বিকেলে বাচ্চাদের পড়াতাম। মাঝে মাঝে রাহাতকে দূর থেকে দেখতাম, স্কুলে যাচ্ছিল, বই হাতে, মুখে মনোযোগের ছাপ। ও এখন অনেক বদলে গেছে, যেন একটা সময়ের মধ্যে থেকে নিজেকে নতুন করে গড়ে তুলছে। আমি এটা দেখে খুশি হতাম, কিন্তু কিছুটা অপরাধ বোধও হতো। আমি কি খুব কড়াভাবে ওর সাথে আচরণ করেছিলাম? তবে ভেতরে জানতাম সেটা দরকার ছিল। মানুষের মাঝে দূরত্ব কখনো কখনো সম্মানের সীমা তৈরি করে, আর সেই সীমার মধ্যেই সম্পর্ক টিকে থাকে। একদিন সকালে হাটে যাচ্ছিলাম, পেছন থেকে রাহাতের মা ডাক দিলেন, রিয়া একটু দাঁড়া। আমি থামলাম। উনি বললেন, রাহাত এবার কলেজে ভর্তি হয়েছে শহরে, কাল যাবে। আমি এক মুহূর্ত চুপ করে থাকলাম। মনে হলো বাতাসে কিছু থেমে গেল। বললাম, ভালো কথা, ওর জন্য দোয়া রইল। হাট থেকে ফিরে আসার পথে মনটা কেমন শূন্য লাগছিল। জানি না কেন, হয়তো যে মানুষটাকে এতদিন প্রতিদিন দেখেছি সে হঠাৎ দূরে চলে যাচ্ছে বলেই। রাতে জানালার পাশে বসেছিলাম, চাঁদের আলো উঠোনে পড়ছে। আমি হাত দিয়ে বাতাস ছুঁয়ে মনে মনে বললাম, ভালো থাকিস রাহাত। পরদিন সকালে ও এলো, শহরে যাবার আগে সবাইকে সালাম করতে। আমি উঠোনে ছিলাম, ও এসে বলল, ফুপি যাচ্ছি, পড়াশোনা শেষ করে কিছু হতে চাই। আমি বললাম, তাই হোক রে বাবা, মন দিয়ে পড়। ও কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হালকা হেসে বলল, ফুপি আপনি খেয়াল রাখবেন নিজের। আমি শুধু বললাম, আল্লাহ তো আছেন। ও চলে গেল, পেছনে ধুলো উড়ল। আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। কিছুদিন পর জীবন আবার আগের মতো চলতে লাগলো, কিন্তু মনে হতো উঠোনের এক কোণে যাহা তারও হাসির প্রতিধ্বনি পড়ে আছে। সময়ের সঙ্গে সব মুছে যায় বলে সবাই বলে, কিন্তু কিছু অনুভূতি কখনো পুরোপুরি হারায় না। একদিন বিকেলে বৃষ্টির পর আমি বারান্দায় বসেছিলাম, ভিজে বাতাসে কেমন একটা স্মৃতির গন্ধ। তখন মনে পড়ল সেই প্রথম বিকেল, যখন রাহাত উঠোনে দাঁড়িয়ে বলেছিল, ফুপি সাহায্য করব। এখন ভাবলে হাসি পায়, কিন্তু তখন সেটা কত অদ্ভুত লেগেছিল। আমি নিজের মনে বললাম, রিয়া, জীবন তো এমনই, ভুল বোঝাবুঝির, ভালোবাসার, দায়িত্বের আর ছাড়ার গল্প। কয়েক মাস পর শুনলাম রাহাত শহরে ভালো করছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। আমি গর্ব অনুভব করলাম, যেন নিজের সন্তানের মতো।
রাতে নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে বললাম, ওকে ভালো রাখো। এখন আমি আগের চেয়ে অনেক শান্ত। গ্রামের মানুষ এখনও আসে, গল্প করে, কিন্তু আমার ভেতরে সেই অস্থিরতা নেই। মনে হয় আমি এখন নিজেকে বুঝি, নিজের মনের ভেতরের সীমাগুলো চিনেছি। মানুষ যখন নিজের মধ্যেই শান্তি খুঁজে পায়, তখন বাইরের কোনো দৃষ্টি, কোনো কথা তাকে নড়াতে পারে না। একদিন সকালে নদীর পাড়ে গেলাম। সূর্য উঠছিল, আলো পানিতে পড়ছিল, মনে হচ্ছিল প্রতিটা ঢেউ যেন নতুন দিনের আসার মতো। আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছিলাম। মনে হচ্ছিল রিয়া এখন অন্যরকম, বেশি প্রাপ্তবয়স্ক, বেশি সচেতন। জীবনে কিছু সম্পর্ক থাকে যা অস্থিরতা এনে দেয়, কিন্তু শেষে শেখায় কিভাবে সীমার ভেতর থেকেও ভালোবাসা সম্ভব, শ্রদ্ধা সম্ভব। আমি হাঁটছিলাম, পায়ের নিচে কাদা, মাথার উপর পাখির ডানা। হঠাৎ মনে হলো আমি একা না, আমার সাথে আছে সেই সময়ের স্মৃতি, শিক্ষা আর একটা অদৃশ্য প্রশান্তি। দিন গড়াচ্ছে, সময় তার নিজের নিয়মে সবকিছু বদলে দিচ্ছে। রাহাত শহরে চলে যাওয়ার পর আমার জীবন যেন আবার সেই আগের ছন্দে ফিরে এলো, কিন্তু কোথায় যেন একটুখানি ফাঁকা জায়গা থেকে গেল। সকালে পাখির ডাক শুনে জেগে উঠি, হাঁড়িতে ভাত চড়াই, উঠোনে ঝাড়ু দিই, আর মাঝে মাঝে নিজের সাথেই কথা বলি। মানুষ যখন একা থাকে তখন নিজের ভেতরেই একটা সঙ্গ খুঁজে নেয়। এখন আমার কাজ বেড়ে গেছে, গ্রাম্য মেয়েদের সেলাই শেখাই, ওরা আসে, হাসে, গল্প করে। আমি তাদের বলি, মেয়েরা, নিজের কাজ জানলে জীবন সহজ হয়। তারা মাথা নাড়ে, হাসে, বলে, রিয়া আপা, আপনি অনেক জানেন। আমি শুধু বলি, জীবন শেখায় রে, বই না। একদিন বিকেলে হঠাৎ ডাকঘর থেকে একটা চিঠি এলো, খামে লেখা রাহাত। হাতে নিয়ে মনে কেমন ঢেউ খেলে গেল। খুলে দেখি ছোট্ট চিঠি, তাতে লেখা, ফুপি, শহরের জীবন কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি। আপনি ভালো আছেন তো? মাঝে মাঝে গ্রামের গন্ধটা খুব মনে পড়ে। দোয়া করবেন। আমি চিঠিটা বুকের কাছে চেপে ধরলাম। মনে হলো সময়ের ব্যবধানটা যেন এক মুহূর্তে মুছে গেল। রাতে বারান্দায় বসে চাঁদের আলোয় চিঠিটা আবার পড়লাম। মনে হলো বাতাসে কারো কণ্ঠ ভেসে বেড়াচ্ছে। কয়েক মাস কেটে গেল। আমি নিয়মিত চিঠি পেতে লাগলাম। রাহাত এখন কলেজে, লেখালেখিতেও ভালো করছে। প্রতিটা চিঠিতে ওর ভাষা পরিণত, ভদ্র আর শ্রদ্ধায় ভরা। আমি মনে মনে খুশি হই, যেন ও সত্যিই নিজের জায়গা খুঁজে পেয়েছে। গ্রামের সবাই বলে, রিয়া, তোর ভাইপো তো এখন শহরের নাম করেছে। আমি হেসে বলি, হ্যাঁ, ওর পরিশ্রমের ফল। তবুও রাতে একা বসে থাকলে ওর কথা মনে পড়ে, কিন্তু এখন সেটা কোনো অস্বস্তি নয়, বরং এক ধরনের স্নেহ, গর্ব আর প্রশান্তি। একদিন বিকেলে বাজারে গিয়েছিলাম। ফিরছি, দেখি গ্রামের বাচ্চারা মাঠে ফুটবল খেলছে। হঠাৎ মনে হলো, এই মাঠে তো একসময় রাহাতও খেলত। সময় কত কিছু বদলে দেয়। আমি হাসলাম, মনে মনে বললাম, এভাবেই জীবন চলে। পরদিন সকালে পুকুরে পানি তুলছিলাম। তখন পাশের বাড়ির খালা বলল, রিয়া, শুনলি, রাহাত ঈদের ছুটিতে আসবে। আমি একটু থমকে গেলাম। তারপর বললাম, ভালো কথা, ওর মা খুশি হবে। ভেতরে কেমন জানি একটা নরম অনুভব কাজ করল, যেন বহুদিনের অপেক্ষা। ঈদের আগে বাড়িঘর পরিষ্কার করলাম। উঠোনে গাছের নিচে ফুল ফুটেছে, বাতাসে হালকা গন্ধ। মনে হচ্ছিল সবকিছুই নতুন করে সেজে উঠছে। ঈদের দিন সকালে নামাজ শেষে সবাই বাড়িতে ফিরছিল। আমি রান্নাঘরে খিচুড়ি দিচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে আওয়াজ, ফুপি। ঘুরে দেখি রাহাত সামনে দাঁড়িয়ে, চেহারায় পরিণত ভাব, চোখে শান্তি। আমি অবাক হয়ে বললাম, রাহাত, কবে এলে? ও হেসে বলল, এইমাত্র, সরাসরি নামাজ থেকে। আমি বললাম, ভেতরে আয়, খিচুড়ি খা। ও বলল, ফুপি, আপনি আগের মতোই আছেন। আমি হেসে বললাম, বয়স থেমে থাকে নাকি রে? কিন্তু ভেতরে কোথায় যেন একটা অদ্ভুত আনন্দ, একটুখানি উষ্ণতা ছুঁয়ে গেল। সেদিন দুপুরে সবাই মিলে খেয়েছি, হাসাহাসি করেছি। গ্রামের বাড়িটা যেন আবার জীবন্ত হয়ে উঠেছে। উঠোনে বসেছিলাম, রাহাত এসে বলল, ফুপি, শহরের লোকেরা আপনাদের মতো ভালো না, এখানে শান্তি। আমি বললাম, শান্তি নিজের ভেতরেই থাকে রে, বাইরে নয়। ও মৃদু হাসল, বলল, আপনি ঠিক বলেন। সন্ধ্যা নামছিল। আজানের ধ্বনির সঙ্গে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে এক মুহূর্তের জন্য। ঈদের সেই কদিন ঘরটা যেন উৎসবে ভরেছিল। রাহাত এলে সবাই আনন্দে মেতে ওঠে। ওর মা, আমার বড় ভাবি, সারাদিন ব্যস্ত থাকে রান্না বান্নায়, আর আমি উঠোনে ওর জন্য দোলনা পরিষ্কার করি, যেন আবার ছোটবেলার মতো ফিরে আসে সবকিছু। রাহাত এখন অনেক পরিণত,
কথাবার্তায় ভদ্রতা, চোখে শান্ত একটা গভীরতা। তবুও যখন হাসে মনে হয় ঠিক আগের মতোই, গ্রামের সেই সরল ছেলেটা। বিকেলে ও আমার পাশে বসে বলে, ফুপি, শহরের ভিড়ভাট্টা ভালো লাগে না, মানুষজনের মুখে হাসি নেই। আমি বলি, শহর মানুষকে পরিশ্রম শেখায়, কিন্তু মন থেকে দূরে সরিয়ে দেয়। ও বলে, তবু আমি চেষ্টা করছি ভালো থাকতে। আমি হাসি, বলি, ভালো থাকাই বড় সাহস। ওর কথাই বুঝি সময় ওকে বদলে দিয়েছে, কিন্তু ভেতরে কোথাও সেই গ্রামের রাহাতই রয়ে গেছে। রাতে সবাই ঘুমিয়ে গেলে বারান্দায় বসে আমি চাঁদ দেখি, বাতাসে ধানের গন্ধ ভেসে আসে। তখন মনে হয় সময় যেন থেমে গেছে, শুধু মনে বাজে পুরনো দিনের গানের সুর। পরদিন সকালে উঠোনে বসে ফুল সাজাচ্ছিলাম, রাহাত এলো, বলল, ফুপি, শহরের এক বন্ধু আছে, সে চায় এখানে একটা লাইব্রেরি বানাতে। আমি অবাক হয়ে বললাম, গ্রামে? ও মাথা নাড়ে, হ্যাঁ, গ্রামের ছেলেমেয়েরা বই পড়তে পারবে, নতুন কিছু শিখবে। আমি বললাম, তোর চিন্তাটা ভালো, কিন্তু এই গ্রামের মানুষ এখনও বইয়ের চেয়ে জীবনের চিন্তায় ডুবে থাকে। ও বলল, আমি জানি, তবুও শুরু করতে হবে। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তুই আগের চেয়ে অনেক বড় হয়ে গেছিস। ও হেসে বলল, আপনার কাছ থেকেই শিখেছি। ওর সেই এক কথায় বুকের ভেতর গর্বে ভরে গেল। কয়েকদিন পরে রাহাত শহরে ফিরে গেল। যাবার সময় বলল, ফুপি, আমি চিঠি লিখব, আবার আসব। আমি মাথা নাড়লাম, কিন্তু চোখে পানি জমে গেল। ও বলল, কাঁদবেন না, আমি তো আবার আসব। তারপর ওর পায়ের শব্দ মিলিয়ে গেল গ্রামের পথে। ধুলো উড়ল, বাতাসে একটা শূন্যতা রয়ে গেল। দিন কেটে যায়, রাহাত চিঠি লিখে যায়, তাতে থাকে নতুন নতুন পরিকল্পনা, স্বপ্ন, গল্প। ও এখন শুধু আমার ভাতিজা নয়, যেন আমার নিজের পরিশ্রমের ফসল, এক মানবিক হৃদয়ের উদাহরণ। গ্রামের মানুষ ওর গল্প শোনে, বলে, রিয়া আপা, আপনার ভাইপো তো এখন অনেক বড় হবে। আমি মৃদু হাসি, বলি, বড় হওয়া শুধু বয়সের নয়, মনেও হতে হয়। সময় এগিয়ে চলে। আমি এখন গ্রামের মেয়েদের নিয়ে ছোট একটা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালাই। রাহাত শহর থেকে বই পাঠায়, মেয়েরা পড়ে, শেখে। সন্ধ্যার সময় ওরা গান গায়, হাসে, পুকুরের ধারে বসে ভবিষ্যতের গল্প করে। আমি শুনি আর মনে মনে বলি, জীবন এমনই সুন্দর হয় যখন কেউ মন থেকে ভালো চায়। একদিন ডাকঘর থেকে আবার চিঠি এলো, তাতে লেখা, ফুপি, আমি চাকরি পেয়েছি, আপনার আশীর্বাদ চাই। এবার হয়তো গ্রামে ফিরে একটা স্কুল শুরু করব। চোখে পানি এলো, কিন্তু মনে শান্তি। আমি চিঠিটা বুকের কাছে রাখলাম, যেন ওর ছোটবেলার মায়াটা এখনও রয়ে গেছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে আকাশের দিকে তাকালাম, মনে হলো চাঁদের আলোয় ওর মুখটা ভেসে আছে, সেই সরল হাসিটা। জীবনে হয়তো অনেক দূরত্ব আসে, কিন্তু ভালোবাসা, স্নেহ আর আত্মীয়তার বন্ধন কখনো মরে যায় না। আমি জানি একদিনও ফিরে আসবে, তখন এই গ্রামের বাতাসে আবার সেই হাসি ভাসবে।